একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা জাতিকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই প্রয়োজন এসব অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যটি তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়া অদিতি। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। ফেসবুক, ইউটিউব এবং টিকটকে ঘুরছে ডক্টর ইউনূসের ছবি সহ ১০০ টাকার নতুন নোট। কমেন্ট সেকশনেও বেশ মন্তব্য জড়ো হলো। পরে জানা গেল এটি ছিল গুজব, প্রযুক্তির কারসাজি। এমন কোনো নোট বাংলাদেশ ব্যাংক ছাপায়নি। আবার এই রেশ কাটতে না কাটতেই ছড়িয়ে দেওয়া হলো ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন এবং উপদেষ্টা আসিফ মাহমুদ গ্রেপ্তার। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল এগুলোও মিথ্যা তথ্য। এমন কোনো কিছুই ঘটেনি। দর্শক, সংবেদনশীল এমন ৫টি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে। শুরুতেই সেটা দেখে নিই, চলুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি এবং জুলাই আন্দোলন শব্দযুক্ত ১০০ টাকার নোটের একটি ছবিকে বাস্তব নোট দাবি করে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। তবে সত্যিটা সামনে আনলো রিউমার স্ক্যানার টিম। তারা জানায় ১০০ টাকার এমন কোনো নোট বাংলাদেশ ব্যাংক ছাপায়নি বা ছাপানোর কোনো সিদ্ধান্তও নেয়নি। প্রকৃতপক্ষে প্রচারিত নোটটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি করে অপতথ্য ছড়ানো হয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরে দাঁড়িয়েছেন এমন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল এটাও মিথ্যা তথ্য। কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগ স্পটের বিনামূল্যের ডোমেইন সাইট ব্যবহার করে এই মিথ্যা খবর প্রচার করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তিনি সাদামাটা পোশাকে ভাত খেতে বসেছেন। ক্যাপশনের দাবিটি এমন যে ছবিটি আসিফ মাহমুদের উপদেষ্টা হওয়ার পরবর্তী সময়ের। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেল আসিফের এই ছবিটি তার উপদেষ্টা হওয়ার পরের সময়ের নয়, বরং ২০২২ সালের পুরনো এই ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে। ওদিকে বাবার কারণেই ফেঁসে গেল আসিফ মাহমুদ, কোটি কোটি টাকা লুটপাটের দায়ে গ্রেপ্তার হয়েছে, এমন শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয় ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে। কিন্তু সত্যিটা উঠে আসে ফ্যাক্ট চেক করে। জানা যায় উপদেষ্টা আসিফ মাহমুদের গ্রেপ্তারের দাবিটি মিথ্যা। ভিন্ন ব্যক্তির পুরনো ছবিকে সম্পাদনা করে সেই ছবির থাম্বনেইলে আসিফ মাহমুদের ছবি ব্যবহার করে এই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, সমন্বয়কদের প্রতিহত করতে শান্তি মিছিলে গাজীপুরবাসী ঐক্যবদ্ধ, এমন দাবিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ভিডিওটি গাজীপুরে আওয়ামী লীগের সমন্বয়ক বিরোধী কোনো কর্মসূচির নয়, বরং এটি ২০২৩ সালে গাজীপুর জেলা আওয়ামী লীগের মিছিলের ভিডিও। দর্শক, আজ ৫টি ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক ও আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রুবাইয়া অদিতি, ৭১। এরকমই নানান বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। আমাদের সাথে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১-এ। প্রতিবেদনটি দেখছিলেন, এভাবেই প্রতিদিনই নতুন কিছু না কিছু গুজব এবং সেইটা সঠিক তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করি। নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে টার্গেট করে গুজবের জায়গাটা কিন্তু আমরা বাড়তেই দেখছি। আজকে যেই প্রতিবেদন দেখছিলাম এর বাইরেও আরও কিছু গুজব আছে, আমরা তো অল্প কিছু তুলে আনতে পারি। এই যে নির্দিষ্ট ব্যক্তি কিংবা গোষ্ঠীকে কিংবা দলকে টার্গেট করে গুজব ছড়ানো, এইটার প্রভাব কেমন হতে পারে সামগ্রিকভাবে, কি মনে করেন? গুজব ছড়ানোর একটা উদ্দেশ্য হচ্ছে যে অস্থিতিশীলতা তৈরি করা এবং আপনার দ্বন্দ্ব বিভাজনটা বাড়ানো। কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাদের স্বার্থে গুজবগুলো ছড়িয়ে থাকে। এখন যারা এগুলো ছড়াচ্ছে তারা আসলে চাচ্ছে যে দেশটা যেন অস্থিতিশীল হয়, দেশে যেন শান্তি বিরাজ না করে এবং দেশের মানুষ যেন গণতন্ত্রে ফিরতে না পারে। আমরা দেখেছি আগের রেজিমে কিভাবে সংগঠিতভাবে প্রাতিষ্ঠানিকভাবে সরকারিভাবে গুজব ছড়ানো হতো।
আমার কাছে মনে হচ্ছে যে ওই গোষ্ঠী এখনো তৎপর গ্রাউন্ডে গুজব ছড়িয়ে যেন মানুষের মাঝে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা হয় এবং মানুষ স্থিতিশীল অবস্থায় না আসতে পারে। এখন এটার এফেক্টটা কী হবে? অবশ্যই মানুষ কোনো না কোনোভাবে বিভ্রান্ত হবে, তবে আপনারা যারা ফ্যাক্ট চেকিং করছেন এবং সামগ্রিকভাবে সঠিক তথ্যটা জানবার যে প্রয়োজনীয়তা, মানুষের সেই তাগিদ থেকে মানুষ সঠিক তথ্যটা বের করে এনে আসলে গুজবকে মোকাবিলা করতে হচ্ছে। তো আমি মনে করি না যে এই ধরনের গুজব যারা ছড়াচ্ছে তারা প্রকৃত অর্থে সফল হতে পারে, তবে আমাদের সবাইকে সচেতন থাকবার একটা জরুরত আছে। নিশ্চয়ই। গত কয়েক সপ্তাহ, আমি যদি নির্দিষ্ট করে বলি, গত সপ্তাহটা এবং তার আগের সপ্তাহে আমরা দেখেছি যে বিএনপির বিভিন্ন নেতাকর্মীকে নিয়ে গুজব রয়েছে। কেউ পদত্যাগ করছেন, কেউ কাঁদলেন, তাদের বক্তব্যকে বিকৃত করে বা খণ্ডিত অংশকে ভুল ব্যাখ্যা করে দিয়ে যে ছড়ানোর প্রবণতা, সেটা কিন্তু আমরা দেখেছি বেশ হয়েছে। তো দল কিভাবে এই বিষয়গুলোকে দেখছে এবং এই বিষয়গুলোকে দলীয়ভাবে আসলে প্রতিহত করার যে চেষ্টা, সেটি কি ধরনের হচ্ছে? আমরা সঠিক তথ্য প্রদানের মাধ্যমে এ ধরনের গুজবকে প্রতিহত করছি এবং এভাবে আমরা করে যাব। আমরা কোনো ধরনের শক্তিমত্তা প্রদর্শন করাতে বিশ্বাস করি না। আমরা জানি যে আগের রেজিম, আপনি দেখেন যে অবজারভারের মতো পত্রিকা পর্যন্ত গুজব ছড়িয়েছিল জিয়া পরিবারের বিরুদ্ধে, এমনকি কানাডা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফেক সংস্থার নাম দিয়ে এখনো তাদের সেই কার্যক্রমগুলো চলছে, কারণ তারা মূল প্রতিপক্ষ হিসেবে বিএনপিকে টার্গেট করেছে। এবং এটা সত্যি যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মী, এমনকি বিএনপির একেবারে শীর্ষস্থানীয় নেতারা যারা আছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে। এটার কারণ হচ্ছে বিএনপিকে ঘায়েল করা। রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্যে এ ধরনের অসাধু পন্থা অবলম্বন করা হয় এবং বিগত রেজিম সেটা করেছে এবং তাদের যারা এখনো শুভাকাঙ্ক্ষী বা তাদের যারা প্রচারক, তারা এই কাজটি করে যাচ্ছে। আমরা সঠিক তথ্য প্রদানের মাধ্যমে, মিডিয়ার সাথে ভালো একটা সম্পর্কের মাধ্যমে এবং আমরা পারস্পরিক একটা সম্প্রীতির মাধ্যমে এই গুজবগুলোকে মোকাবিলা করতে চাই, আমরা সেটা করে যাচ্ছি। আমাদের যে জায়গাটা বিশ্বাস, সেটি হচ্ছে যে জনগণ এখন আর গুজবে বিশ্বাস করে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও গুজব ছড়ানোটা অনেক সহজ হয়, একই সাথে কিন্তু সঠিক তথ্য পাওয়ার সুবিধাটাও আছে। আমরা সেই মেকানিজম ব্যবহার করছি এবং বিভিন্ন পদ্ধতিতে আমরা জনগণের কাছে সত্যটা তুলে ধরছি, এতে করে গুজবটা চাপা পড়ে যাচ্ছে। আপনি বলছিলেন যে রাজনৈতিক এই প্রেক্ষাপট পরিবর্তনের আগের সময়টাতে মেইনস্ট্রিম মিডিয়াতেও গুজব ছড়ানোর একটা প্রবণতা দেখা গেছে। এখন আবার খুব কমন একটা প্র্যাকটিস দেখা যাচ্ছে যে মেইনস্ট্রিম মিডিয়া, বিশেষ করে যেগুলো খুবই জনপ্রিয়, সেই ধরনের মিডিয়ার লোগো ব্যবহার করে ফটো কার্ড তৈরি করা হচ্ছে এবং অনেকগুলো পেজ থেকে সেটা ছড়ানো হচ্ছে। সাধারণ মানুষও হয়তো বিশ্বাস করে শেয়ারও করছে, তাতে আরও বেশি ছড়িয়ে পড়ছে। তো এই ধরনের ঘটনাগুলো যখন ঘটছে, তখন কি দলীয়ভাবে সেই মিডিয়ার সাথে যোগাযোগ করে কনফার্মেশন নেওয়া কিংবা তাদের ভেরিফাইড পেজ থেকে যে এই খবরটি আমরা প্রচার করিনি, এই ধরনের যে কার্যক্রম, যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, সেগুলোকে নিয়মিতভাবে করা হচ্ছে? আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে জনগণ আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিও সচেতন। বিএনপির সুনির্দিষ্ট একটি সেল কাজ করছে, যেটি হচ্ছে বিএনপি মিডিয়া সেল। আমরা প্রতিটি মিডিয়া হাউসের সাথে আমাদের যোগাযোগ রক্ষা করছি। যখনই কোনো ধরনের ভুল তথ্য মাঠে ছড়ানো হচ্ছে, আমরা কোনো পত্রিকার নামে কিংবা কোনো টেলিভিশন চ্যানেলের নামে আমরা সেই সুনির্দিষ্ট সংস্থাগুলোর সাথে যোগাযোগ রক্ষা করছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আপনার মিডিয়া হাউসগুলো এই বিষয়ে সচেতন। যখনই তাদের ফটো কার্ড ব্যবহার করা হচ্ছে, তাদের লোগো ব্যবহার করা হচ্ছে, খুব দ্রুতই তারা কিন্তু সেটা জনসমক্ষে নিয়ে আসছে যে এটা তাদের তথ্য না, তাদের প্রচারিত কোনো নিউজ না। দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জার্মানিতে একটা মন্ত্রণালয় সৃষ্টি করা হয়েছিল শুধুমাত্র গুজব ছড়ানোর জন্য। আপনারা জানেন, মিনিস্ট্রি অফ এনলাইটেনমেন্ট অ্যান্ড প্রোপাগান্ডা, গোয়েবলস সেটার প্রধান ছিলেন। তাদের দায়িত্বটাই ছিল হচ্ছে গুজব ছড়ানো। এখন গুজব ছড়াচ্ছে সামাজিক আপনার যে যোগাযোগ মাধ্যম আছে সেগুলোর মাধ্যমে এখন অনেক দ্রুত ছড়াচ্ছে, এটা সত্যি। কিন্তু একই সাথে এটাও সহজে মানুষের চোখে সত্যিটাও খুব দ্রুত চলে আসছে। এখন রাজনৈতিক দল, মিডিয়া হাউস এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের মধ্যে একটা সেতু বন্ধন খুব সহজে তৈরি করা হয়েছে বা তৈরি করা গেছে বলে মিথ্যাটা কিন্তু বেশিক্ষণ টিকছে না। আমরা আনন্দিত যে এখন জনগণের সচেতন
কোনো একটা ফটো কার্ড দিয়ে এমন কোনো বিকৃত তথ্য প্রচার করলে তারা যে সহজেই বিশ্বাস করে ফেলছে এটা আমি মনে করি না, বরঞ্চ বিভিন্ন সূত্র থেকে সত্যটা যাচাই করবার তাদের সুযোগ আছে এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি জনগণের কাছে সত্যটা পৌঁছানোর জন্য যে সমস্ত উদ্যোগগুলো গ্রহণ করা দরকার বাস্তবিক অর্থে সেগুলো করছে। এই বিষয়গুলো নিয়ে এই যে মহামারী আকারে গুজব ছড়াতে আমরা দেখেছি একটা সময়, এখন সচেতনতা বৃদ্ধির একটা জোয়ার তৈরি হচ্ছে যেমনটি আপনি বলছিলেন। এই সার্বিক বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো আপনার সাথে। আপনি যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম গুজব ছড়ানোর বিষয়টি, এবং সেটা একটা মহামারী আকার থেকে একটু কমেছে, কিন্তু এখনো প্রতিদিনই কিছু না কিছু নতুন গুজবের জন্ম হচ্ছে। তার মধ্যে অনেকগুলোই মানুষ বুঝতে পারছে, আবার যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন তারা সবাই যে শিক্ষিত কিংবা সচেতন এমনটিও নয়, কেউ কেউ বিশ্বাসও করছেন এবং বিভ্রান্তও হচ্ছেন। একটা পুরো প্রজন্ম একটা পরিবর্তিত পরিস্থিতি দেখছে, রাজনৈতিকভাবে যে পট পরিবর্তন, এই ধরনের দৃশ্য দেখেই নেই একটা পুরো প্রজন্ম। তো তাদেরকে বিভ্রান্ত করা একদিক থেকে একটু সহজও হতে পারে যেহেতু তারা একদমই পরিবর্তিত পরিস্থিতিতে, আবার কঠিনও হতে পারে যেহেতু তারা টেকনোলজিতে অনেক সাউন্ড। তো সব কিছু মিলিয়েই যদি আমরা বিবেচনা করি, দেশের সার্বিক নিরাপত্তা কতখানি বিঘ্নিত হতে পারে একটা এরকম অপতথ্যের কারণে? এখন অপতথ্যের কারণে কিছুটা যে ক্ষতি হবে সে বিষয়টা কোনো সন্দেহ নেই। যখন পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছিল তখন হঠাৎ করে গুজব ছড়িয়ে দেওয়া হলো যে পদ্মা সেতু নির্মাণ করবার জন্য 1000 বাচ্চার মাথা লাগবে, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে মানুষ তখন ছেলে ধরার সন্দেহে প্রায় 10 জন মানুষকে মেরেও ফেলেছে। তো কিছুটা যে ক্ষতি হয় বিষয়ে সন্দেহ নেই, কিন্তু ইভেন্চুয়ালি অপতথ্যটা কিন্তু টিকে থাকে না। আর বর্তমান যে প্রজন্ম, এই প্রজন্ম তথ্য প্রযুক্তিতে এতটাই শক্তিশালী এবং তারা এতটাই সচেতন যে আপনি যদি এখন তাদেরকে বলতে চান যে ওবামা মুসলিম না খ্রিস্টিয়ান, তারা আসলে সঠিক তথ্যটা ঠিকই জেনে ফেলবে এবং সঠিক তথ্যটা তারা ব্যবহার করবে। এখন কিছুটা ক্ষতি হবে, এটা ঠিক যে যারা গুজবটা ছড়ায় তাদের একটা উদ্দেশ্য আছে। তাদের উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষকে মূল ফোকাস থেকে দূরে সরিয়ে যাওয়া। যেমন পদ্মা সেতুর সময় কেন এই গুজবটা ছড়ানো হয়েছিল? গুজবটা ছড়ানো হয়েছিল এই জন্যে যে তখন দেশে একটা অরাজকতা বিরাজ করছিল, আইনের শাসন ছিল না, গণতন্ত্র ছিল না, মানুষকে হত্যা করা হচ্ছিল, গুম করা হচ্ছিল, নির্যাতন করা হচ্ছিল। ওই জায়গা থেকে মনুসংযোগ ভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই জাতীয় গুজব ছড়াচ্ছে, এবং গুজব আমরা দেখেছি যে বিডিআর হত্যাকাণ্ডের সময় হয়েছে। সুতরাং এখন যেই পরিস্থিতিটা বিরাজ করছে এখনকার সময়, বলছি যে পোস্ট 5th অগস্ট, এই জায়গাটাতে আমরা মনে করি যে আমরা আগের চেয়ে অনেক বেশি সচেতন। যা কিছুই বিপর্যয় ঘটবার সম্ভাবনা থাকে, আমরা যেহেতু জানছি যে গুজব ছড়ানোর প্রচেষ্টা চলছে, সাবেক রেজিমের যারা ছিল তারা এখন আমাদেরকে অস্থিতিশীল করতে চাচ্ছে, গণতন্ত্রের পথে ফিরে যাওয়ায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমরা সবাই যদি একটু সচেতন হই তাহলে আমরা সকলে মিলে এই গুজব মোকাবিলা করতে পারবো। যে বিপর্যয়টা হবার কথা সেই বিপর্যয়টা আশা করি আমাদের ক্ষেত্রে ঘটবে। তবে এই যে সবাই সচেতন হওয়ার যে জায়গাটি, যেটি সবচাইতে গুরুত্বপূর্ণ, খুব স্বাভাবিকভাবে সচেতন মহলের পাশাপাশি একটা কম সচেতন বা অসচেতন মহল যে বিরাজ করছে সেটা তো আমরা সবাই জানি। পাশাপাশি প্রযুক্তির এত উন্নতি হয়েছে, এআই জেনারেটেড বিভিন্ন ছবি ভিডিও এত বিশ্বাসযোগ্যভাবে আসলে এখন উপস্থাপন করা হচ্ছে। কি মনে হয় যে এই পরিস্থিতিটা থেকে উতরে যাওয়ার জন্য বা এটাকে প্রতিহত করার জন্য এর প্রতিকারের উপায় কি হতে পারে? আমি আগেও বলেছি যে রাজনৈতিক দল, সচেতন মহল এবং আপনার মিডিয়া হাউসগুলোর মধ্যে একটা সমন্বয় থাকতে হবে, একটা সম্প্রীতি থাকতে হবে, যোগাযোগটা সার্বক্ষণিক থাকতে হবে, যাতে করে যখনই কোনো অপতথ্য আসে, যেটা সন্দেহজনক একটা তথ্য আসে, তখনই সেটা যাচাই বাছাইয়ের মাধ্যমে সামনে চলে আসে। দেখুন, ভারতীয় মিডিয়াগুলো আমাদের দেশের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহ কাল্পনিক গল্প তারা তৈরি করছে, উপস্থাপন করছে। সেটা কিন্তু আপনারা মিডিয়া হাউস মিথ্যা বলে প্রমাণ করে দিয়েছেন। বিবিসি থেকে শুরু করে আমাদের মেইন স্ট্রিম যে মিডিয়া হাউসগুলো আছে প্রত্যেকেই কিন্তু দেখিয়েছে যে এই তথ্যগুলো ভুল। তাতে করে কিন্তু আমাদের দেশে যে ধর্মীয় সম্প্রীতি সেই জায়গাটা বিনষ্ট হয়নি। তো আমি যেটা ফোকাস করছি যে আজকে একটা মিথ্যা তথ্য বাজারে ছড়ানো হলো, এটা কিন্তু পরদিনই বোঝা যাচ্ছে যে কোনো না কোনোভাবে এটা মিথ্যে, এটা বাজারে আবার মানুষের কাছে চলে আসছে। মানুষ বলতে আমি একেবারে উচ্চ কেন্দ্র থেকে শুরু করে একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত বোঝাচ্ছি। প্রত্যেকটা মানুষের কাছে এই সঠিক তথ্যটা পৌঁছে যাওয়ার এখন সুবিধা আছে, কারণ মোবাইল আমাদের হাতে, সেই মোবাইলে ইন্টারনেট আছে এবং গ্রামের একজন মানুষও কিন্তু ইন্টারনেটে সঠিক তথ্যটা পাচ্ছে। সুতরাং
গুজবের এই জায়গাটাকে মোকাবিলা করাটা কঠিন না, কিন্তু আমাদের ভেতরে একটা সমন্বয় থাকতে হবে। যারা দেশপ্রেমী, যারা গণতন্ত্রের পক্ষে লড়েছে, আইনের শাসনের জন্য লড়েছে, তাদের ভিতরে একটা যোগাযোগ সার্বক্ষণিক থাকতে হবে, তাহলে সেটা সমস্যা হবে। গুজবের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা যেটা আমি মনে করি, গুজব তো একটা মিথ্যা তথ্য হতে পারে, তাই না? এটা সম্পূর্ণ মিথ্যা হতে পারে, আবার কিন্তু আংশিক মিথ্যা হতে পারে। সবচেয়ে ভয়ের জায়গাটা কিন্তু আংশিক যেটা মিথ্যা, কিছুটা সত্যি দিয়ে কিছুটা মিথ্যা মিশিয়ে যেটা করা হয়, তখন আরো বিশ্বাসযোগ্য মনে হয়, এবং সেই জায়গাটিতে সচেতন মহলের আরো অনেক বেশি অ্যাক্টিভ হওয়ার প্রয়োজনীয়তার কথা আপনি শুরু থেকেই বারবারই বলছিলেন। অনেক ধন্যবাদ। বেশ কিছু বিষয় নিয়ে কথা হলো আজ আপনার সাথে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস এবং প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।